2013 সম্পর্কে যদি আমরা কথা বলি তাহলে কতগুলো শব্দ ভেসে ওঠে। অনিশ্চয়তা, অস্থিতিশীলতা, দ্বিধা, অস্থিরতা, গন্তব্য নেই, এমন ক্রান্তিকাল বাংলাদেশ কখনো পৌঁছেনি। এন্ট্রপি, আনসার্টেইনটি, এই যে শব্দগুলো 2013-কে ঘিরে আসলে তৈরি হয়েছে। শারমিন মুর্শিদ, আপনি যদি বলেন যে 2013-কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, রাজনীতি, অর্থনীতি, সামাজিক সব দিক থেকে কেমন ছিল 2013? ধন্যবাদ সকলকে, দর্শক সকলকে এই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ারই বলতে হয়। 2014 কতখানি হ্যাপি হবে আমি জানি না। 2013-র যে কি বলবো ইভেন্টফুল যে বছরটা আমাদের গেছে, নানানভাবে আমাদের স্বপ্ন দুঃস্বপ্ন দুটোই এই বছরটা আমাদেরকে তার ভেতর দিয়ে নিয়ে গেছে। হয়তো নেতিবাচক দৃশ্যগুলো বেশি ভেসে ওঠে চোখে। আমরা যদি দেখি আমাদের এই বছরটা আমাদের ইকোনমির উপরে কিরকম প্রভাব ফেলেছে, আমাদেরকে চিন্তান্বিত করে। আমরা যখন দেখি আমাদের উন্নয়ন দিকটাতে, যেখানে এতগুলো ভালো সূচকে আমরা কাজ করছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ উল্লেখযোগ্যভাবে কিছু কিছু এইড বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এই সবটুকু মিলে আমার মনে হয় 2013 আমাদের মনের ভিতরে বড় দাগ কাটবে। কিন্তু কতগুলো জায়গায় আবার আমরা অনেক আশাবাদেরও দৃষ্টান্ত পাই। যেমন তরুণ প্রজন্মকে আমরা সবসময় সমালোচনা করি যে এরা কোন পথে যাচ্ছে, কিন্তু 2013-তে আমরা তরুণ প্রজন্মের এক উচ্ছ্বাস দেখেছি, তাদের আদর্শের প্রকাশ দেখেছি, তাদের প্রতিবাদ দেখেছি, দেশ পরিবর্তনের একটা অঙ্গীকার তাদের মধ্যে দেখেছি। নানান জনে নানান কথা বলতে পারে এই গণজাগরণ মঞ্চের ব্যাপারে, তবে এটা নিঃসন্দেহে সত্য যে যে মুহূর্তে তারা একত্রিত হয়ে সেই জায়গায় একত্রিত হয়েছিল, সেই শাহবাগে মোড়ে, সারা দেশকে কিন্তু এটা নাড়া দিয়েছিল। এটা ভাববার অনেক বিষয় আছে যে তরুণ সমাজের মধ্যে যে উদ্যম আছে সেটা কিন্তু আমরা নতুন করে আবার দেখতে পেলাম। এবং আমি 1971 সালের সেই যুদ্ধের একজন দর্শক, আমাদের স্বাধীনতা যুদ্ধের একজন উইটনেস। আমার মনে আছে জয় বাংলা স্লোগানটা আমাদের জন্য কি ছিল। এটা কোনো দলের স্লোগান ছিল না, এটা ছিল আমাদের ওয়ার ক্রাই। এটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। হয়তো এটা আমরা আজকে কত বড়ভাবে দেখবো, ছোটভাবে দেখবো, সেটা বিষয় না। বিষয় হচ্ছে হঠাৎ করে আমি ওটা ফিরে পেয়েছি এবং মনে হলো যে এই দেশের মানুষ সেটা ফিরে পেয়েছে। এই 2013 আমাদেরকে পোলারাইজ করেছে, আমাদেরকে ধর্ম সেকুলার দ্বন্দ্বের ভেতরে নিয়ে এসছে, আমাদেরকে অনেক বহুল প্রত্যাশিত বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, সেটা সামনাসামনি করেছে। এখানে যেমন আমাদের নতুন আশার সৃষ্টি হয়েছে, তেমনি কিন্তু আমাদের হতাশার জায়গাও তৈরি হয়েছে। আমরা দুই নেত্রীর ভেতরে সারা জাতি যখন দেখছিল, সারা জাতি যখন অপেক্ষা করছিল দুই নেত্রীর সমঝোতা হবে, ওনারা দুজনে একত্রে ফোনে আলাপ করবেন, সেই আলাপটি পুরো জাতি বসে বসে দেখেছেন। সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। 2013 আমার কাছে মনে হয় যে একদিকে যেমন সম্পূরক প্রশ্ন করতে চাই, 2013-তে আমরা শাহবাগ দেখেছি, 2013-তে কিন্তু আমরা হেফাজতও দেখেছি। সেখানে অনেক তরুণ কিন্তু ছিল। অনেকে বলছে শাহবাগ যদি থিসিস হয় তাহলে হেফাজত হচ্ছে অ্যান্টিথিসিস। সেইটাকে আপনি কিভাবে দেখবেন, এই সিনথেসাইজটা কিভাবে হবে? দেখুন, আমি এখানে একটা একাডেমিক আলোচনার ভিতরে আমি ঢুকবো না, কিন্তু আমাদের অবশ্যই ভাবতে হবে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন, থিসিস অ্যান্টিথিসিস থাকবে। কিন্তু আমরা চাইবো যে এই থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় আমরা পৌঁছাবো যেখানে আমরা আমাদের আদর্শের কাছে যেতে পারবো। আমি আপনার কাছে আসবো, আমি একটু যাবো নুরুল কবির ভাইয়ের কাছে। আপনি কিভাবে 2013-র যে অবস্থাটা, এই মূল প্রবণতাগুলোকে আপনি কিভাবে শনাক্ত করবেন? জি, ধন্যবাদ। 13 সাল অন্য যে কোনো সালের মতনই বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশ, যেখানে গণতন্ত্র এখনো কোনোভাবেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, যেখানে যে কোনো সরকারের আমলে কম বেশি জনসাধারণের আকাঙ্ক্ষাকে
আহ, রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে মূলত তেমন কোনো তোয়াক্কা করা হয় না, এবং যেখানে বিবদমান রাজনৈতিক দলগুলির মধ্যে যেখানে রাষ্ট্র ক্ষমতার লড়াই আছে, সেখানে অপরাপর অনেক দেশের মতনই এখানে আমরা প্রায় একই রকম ঘটনা লক্ষ্য করেছি। কিন্তু অন্য তার আগের 5 বছরের মধ্যে 4 বছরের থেকে একটু 13 সালটারও বেশি রাজনৈতিকভাবে সংঘর্ষময় হয়ে উঠেছে, এই কারণে যে 13 সাল পর্যন্ত সরকারের একটা মেয়াদ ছিল। এই যে যখনই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের বা জনগণের ম্যান্ডেটকে নতুন করে পরীক্ষা করবার সময় আসে, আমরা বহু বছর ধরে দেখছি প্রতি 5 বছর পর পর বাংলাদেশে এক ধরনের যারা ক্ষমতায় থাকেন এবং যারা ক্ষমতার বাইরে থাকেন তারা মরিয়া হয়ে ওঠেন প্রথম পক্ষ ক্ষমতাকে আঁকড়ে থাকবার জন্য, এবং বাইরে যারা থাকেন তারাও ডেসপারেট হয়ে ওঠেন ক্ষমতায় ফিরে যাবার জন্য। সেটা একটা তীব্র রূপ ধারণ করেছে। এই তীব্রতার একটা প্রধান কারণ হিসেবে এসছে যে বাংলাদেশে এক সময়কার আওয়ামী লীগের রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে যে একটা এইখানে অগণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, আমি অগণতান্ত্রিক ব্যবস্থাই মনে করি অনির্বাচিত কোন সরকারকে, সেই অবস্থা সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক রক্তত্যাগ, অনেক অগ্নিসংযোগ, সেগুলির মধ্য দিয়ে একসময় তৎকালীন ক্ষমতাসীন বিএনপি এর আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেই সরকার হঠাৎ করে 13 সালে যখন এটাকে ইউনিলেটারালি বদলে দেয়, যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়, তারই ক্লাইম্যাক্সের রূপ আমরা লক্ষ্য করেছি রাজনীতিতে সংঘর্ষের 13 সালের মধ্যে। 14 সালে আপনি আপনার যে শিরোনাম আছে যেটা অনিশ্চিত গন্তব্য, আমার মনে হচ্ছে যে গন্তব্যটা বোধহয় আমরা সবাই বুঝতে পারছি, গন্তব্যটা অনাকাঙ্ক্ষিত হতে পারে, খুব অনিশ্চিত নয়। কারণ এখনো পর্যন্ত এই দুটো ক্ষমতাধর রাজনৈতিক দলের মধ্যেকার যারা যদি লড়াই করবার সিদ্ধান্ত নেয়, কে জিতবে কে হারবে আমি জানি না, কিন্তু বহু বছর ধরে তারা লড়াই করবার ক্ষমতা রাখে, তাদের দুই পক্ষের পেছনে অনেক সমর্থন আছে। তারা যদি এই একটা মীমাংসিত যেটা তারা করেছিলেন, সেই অমীমাংসিতটা বিষয়টা সংলাপের মধ্য দিয়ে কোনো সমাধান হয় না, এটা দেশবাসী দেখেছে। এখন এটা রাস্তার সংঘর্ষের মধ্য দিয়ে এক পক্ষের জয় এবং পরাজয়ের মধ্য দিয়ে এটা স্থির হবে বললে এরকম কতগুলি লক্ষণ তৈরি হয়েছে। সেই ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে সেটা যে অত্যন্ত অর্থনীতির জন্য নৈরাজ্যকর হবে এবং রাজনীতির জন্য অনিশ্চয়তাপূর্ণ হবে, কিন্তু সারা দেশের যে একটা ভয়াবহ পরিণতির দিকে যাবে এইটা মোটামুটি নিশ্চিত। আর এই ধরনের পরিস্থিতির মধ্যে রাষ্ট্রের যে অন্যান্য যে সমস্ত ব্রাঞ্চ থাকে তাদের অ্যাকাউন্টেবিলিটি কম থাকে। আপনি লক্ষ্য করেছেন গত বছর, তার বছর, এই আগের বছর ইত্যাদি ইত্যাদি পুরনো বছরগুলির মধ্যে এখানে আইনের শাসন বলতে যা বোঝায় সেটা এখানে প্রতিষ্ঠিত ছিল না। যেমন ধরুন, যখনই বিভিন্ন সরকারের আমলে আমরা দেখি এই দেশে বহু বছর ধরে যে সরকার ক্ষমতায় থাকে তাদের জন্য আইন কানুনের ব্যবহার একরকম, আর তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, সংগঠিত রাজনৈতিক প্রতিপক্ষের বাইরেও যারা ডিসিডেন্ট ভিউজ এন্ড ভয়েস যাদের থাকে তাদের নানা রকম হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়, এবং এখানে হত্যা হয়েছে, গুম হয়েছে, বিচার বহিত হত্যাকাণ্ড অব্যাহত থেকেছে। সেগুলো একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেখানে পার্টিসিপেটরি ব্যবস্থা থাকে, পরস্পরের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকে, সেখানে অনেক কম হয়, কারণ জবাবদিহিতার ব্যাপার থাকে। সেই বিষয়গুলো এখানে ছিল না, এবং আমরা লক্ষ্য করেছি যে আরো পিছনের দিকে যান, কারণ আগামীকাল কেমন হবে তা নির্ভর করে আজকের উপর, আজকে কেমন আছে তা অনেকটা গতকালের উপর নির্ভর করে। সেইখানে প্রত্যেকটা সরকারের আমলেই যে সমস্ত অগণতান্ত্রিক আচরণগুলি আমরা লক্ষ্য করেছি সেগুলি প্রতি বছর একের পর এক বেড়ে চলেছে। তার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি দরকার, তার জন্য যে সংগঠিত জনশক্তির যে প্রতিবাদ প্রতিরোধ দরকার, সেটা এক ধরনের পুলিশের রাষ্ট্রে পরিণত হয়েছে। সেটা আমরা লক্ষ্য করেছি যে গত পুরো বছরটার মধ্যেই সামাজিক শক্তিগুলোর নির্বিঘ্নে তাদের কথাগুলো বলতে পারে নাই পুলিশি আক্রমণের মুখে। সেইটার যে পরিণতি তা আমাদেরকে ভবিষ্যতে বহন করতে হবে দুর্ভাগ্যজনকভাবে। আমি আপনার কাছে আসবো জহুরুদ্দিন স্বপন, আপনি যদি বলেন, যেরকম বলা হয়েছে যে অহিংস রাজনীতির যে ব্যাপারটি সেটা বরং জ্যামিতিক হারে বাড়ছে প্রতি বছর, 13 চাইতে 14তে আরো বাড়বে কিনা সে আশঙ্কার মধ্যে আছি। তো 13কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং সামনের 14 আমরা কিভাবে দেখবো আসলে, প্লিজ। আমি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আশাবাদ ব্যক্ত করি যে আমাদের সকলের জন্যই যাতে আগামী বছরটা রাজনৈতিক, সামাজিকভাবে, সামগ্রিকভাবে একটা তুলনামূলকভাবে সুন্দর বছর হিসেবে আসে।
কিন্তু তা নির্ভর করে 2013-কে আমরা কিভাবে পার করলাম তার উপরে। 2013-কে আমরা যদি আমাদের বিগত দিনের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করি, তাহলে আমাদেরকে বলতেই হয় যে অবক্ষয়ের যে একটি ধারাবাহিকতা চলছিল তার নতুন মাত্রা সংযুক্ত করেছে 2013। কেননা এই সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে ব্যবহার করেছে, অতীতের অনির্বাচিত স্বৈরাচারী সরকাররা পর্যন্ত লজ্জিত হয়ে যাবে আজকের এই নির্বাচিত স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে। এবং সর্বশেষ 2013-র বিদায়ের একদিন আগে দেশের প্রধানতম বিরোধী দলের নেত্রীকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং যেভাবে একটি শান্তিপূর্ণ সমাবেশকে নস্যাৎ করে দিয়েছে এবং যেভাবে দেশের প্রায় শতকরা 52% ভোটারদেরকে বাদ দিয়ে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে এবং তার মধ্যে আবার সরকারের প্রধান দলের নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদেরকে আবার 10 লক্ষ টাকা করে আদায় করা হচ্ছে এই ধরনের সুযোগ দেওয়ার কারণে নির্বাচন কমিশন তার নিজের ক্ষমতাকে কমিয়ে আনার জন্য গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে পরিবর্তন এনেছে। সরকারি কর্মকর্তারা রাজনীতিতে আসার জন্য যে ন্যূনতম 3 বছরের একটা বিধিনিষেধ ছিল তা পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। ডিএনএফ নামে একটা রাজনৈতিক দল গঠন করার দায়িত্ব গ্রহণ করেছে নির্বাচন কমিশন, সরকারের বসঙ্গত হিসেবে দায়িত্ব পালন করছে এবং সেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করলো 2013-র এই সময়টাতে। ফলে 2013-র এই অভিজ্ঞতাই প্রমাণ করে যে রাষ্ট্রকে যখন কোনো স্বৈরাচার ব্যবহার করে তখন তার বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠে এবং সেই ফুঁসে ওঠার বিস্ফোরণ হিসাবে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের অভিজ্ঞতা যেমন এই দেশ, এই জাতি, এই জনগণের আছে, তেমনি আবার সেই স্বৈরাচার যদি নির্বাচিত হয় তাহলে সেই নির্বাচিত স্বৈরাচারকেও যে জনগণ ক্ষমা করেন না তার প্রমাণ মিলবে আশা করি 2014-তে। আমরা যাব জেনারেল রশিদের কাছে। নিরাপত্তার দিক থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, 2013-তে রাজনৈতিক সংঘাতে 507 জন মানুষ মারা গেছে, বলা হচ্ছে জননিরাপত্তা বলে কিছু নেই, টোটাল কলাপস করে গেছে। তো এই জায়গা থেকে যে নিরাপত্তা যে জায়গাটা 2014 কিভাবে এটা সংহত হতে পারে? প্রথমে আমি বলতে চাই যে নিরাপত্তা বলতে শুধু মানুষের উপর যে আঘাত সেটি বোঝায় না। তো জননিরাপত্তা বলতে যেটা পিপল সিকিউরিটি, এটার মধ্যে ইকোনমিক সিকিউরিটি আছে, এডুকেশন সিকিউরিটি আছে, ফুড সিকিউরিটি আছে। যদি নিরাপত্তার দিকে সার্বিকভাবে সব উপাদানগুলো কি আমরা বলি যে 2013-তে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সব উপাদানই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের জীবন। আর এই ক্ষতিগ্রস্তের মূল কারণের পেছনে অনেক পলিটিক্যাল রেটরিক আমরা শুনি, কতগুলো বাস্তব কথা যেটা আমরা যারা নন পলিটিক্যাল আছি আমরা ওই দৃষ্টিতে দেখি। সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক চর্চাতে যে কৌশল থাকার কথা, অহিংস কৌশল, সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেখানে আমাদের পজিশন এবং অপোজিশন একই পথে আছে। একটি স্বাধীন দেশে বা যে দেশে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশে গণতন্ত্র সুসংহত করার জন্য যে পদক্ষেপগুলো নেবার কথা সেই পদক্ষেপগুলো তারা নিতে ব্যর্থ হয়েছেন, যার ফলে কি হয়েছে যে সহিংসতা বেড়েছে। এই সহিংসতার ফলে এই 2013 শেষের দিকে এসে সবচেয়ে বেশি যেটা যে জনমানুষ রাজনীতির কারণে তাদের নাভিশ্বাস উঠে গেছে। যারা সাধারণ মানুষ আছে তারা মনে করে যে রাজনৈতিক চর্চার ভিতরে এমন একটি গন্ডগোল আমরা দেখতে পাচ্ছি যার ফলে যে সাধারণ মানুষের জান মাল সব নিরাপত্তা বিঘ্নিত। এটির পেছনে আমি জানি এক এক রাজনৈতিক দল তাকে অবশ্যই ডিফেন্ড করবেন, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে রাজনীতিতে আমি যেখানে থাকবো, অহিংস পন্থায় যখন আপনি যে কৌশলী রাজনীতি করবেন, করতে না পারলে এই যে কিছু কথা আছে যে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এই জনগণ যে কাকে, এই জনগণ যে কে এটার মালিক সেটাতে আমরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যায়। যে জনগণ রাস্তায় এসে বিপ্লব করছে, এই মুহূর্তে করছে কিনা আমি জানি না, আমি রাস্তায় খুব একটা লোককে দেখি না। তার বদলে আমরা দেখতে পাচ্ছি একদল সহিংসতা চর্চাকারী কিছু ব্যক্তি রাজনীতির নামে মলোটিভ ককটেল মারছে, তারপরে ককটেল দিয়ে মানুষ খুন করছে। এটাকে কোনো রাজনীতিতে ফেলা যায় না, মানে ক্লাসিক্যাল রাজনীতির ডেফিনেশনে ফেলা যায় না। এটা রাজনীতির একটা প্রোডাক্ট হিসাবে আসছে। তো এর সাথে যেটা আপা বলেছেন যে যুদ্ধ অপরাধীদের একটা বিচারের বিষয় নির্বাচনের সামনে, তো এটাতে সার্বিকভাবে যেটা বলা যায় যে বাংলাদেশ যেই চেতনা নিয়ে
জন্মগ্রহণ করেছিল, যে ফান্ডামেন্টাল ভ্যালু নিয়ে বাংলাদেশ জন্মেছিল, সেটির উপরে আমার মনে হয় 2013-তে সবচেয়ে বেশি আঘাত এসেছে। এবং সেই আঘাতের কারণেই যে বিভাজন বলি আমরা, দেশে সেই বিভাজনের মাত্রা বেড়েছে। বাড়ার ফলেই কি হচ্ছে, সহিংসতা বেড়েছে। সেখানে গিয়ে জননিরাপত্তা আর অর্থনৈতিক নিরাপত্তা দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আজকে আমার মনে হয় এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। এখন 2014 সম্পর্কে আপনার এই শিরোনাম সম্পর্কে আমার একটা আপত্তি আছে, খুব নেগেটিভ শিরোনাম, পজিটিভ হওয়ার উপায়টা কি আসলে? সেটাই আমি বলছি, যেটা নুরুল কবির ভাই বললেন, যে আমরা প্রেডিক্ট করতে পারছি। যখন একটি কোর্সকে আপনি প্রেডিক্ট করতে পারেন, সেখানে কিন্তু অনিশ্চয়তা থাকে না। উনি একটা প্রেডিক্টেড কোর্স দিয়েছেন, হয়তো বাংলাদেশ ওই কোর্সে এদিকে এগিয়ে যাবে। তো সেই জন্য বলছি যে 2014 যে আমরা অনিশ্চয়তার মধ্যে থাকবো, সেটি আমি নিশ্চিত করে বলতে পারছি না। মানে এখানে সংঘাতের মধ্যে থাকার অনিশ্চয়তায় আমরা নাই, এইটুক ঠিক। আমি বলতে চাচ্ছি যে 2014-তে একটি জিনিস হবে, সেটি হচ্ছে এই সংঘাতের একটি পরিণতি আমরা দেখতে পাবো। যেটা উনি বললেন, যে রাস্তায় কোন এক পক্ষ জয়লাভ করে সে এগিয়ে যাবে, অথবা সমঝোতার মাধ্যমে একটা পন্থা। আমি মনে করছি যে 2014 হচ্ছে দ্যাট ক্রিটিক্যাল ইয়ার, যেখানে আপনাকে একটি সমাধানে আসতেই হবে। জি, আশাবাদ ব্যক্ত করার জন্য ধন্যবাদ। আমরা যাব, আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রদূত ওয়ালি রহমান। আপনি যদি বলেন মাইক্রোফোন নিয়ে। তার আগে একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আমরা আপনার কাছে আসি। হ্যালো, কে আছেন ফোনে? পরিচয় দিয়ে যদি প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিরিজপুরের কালকুড়ি থেকে খসরু বলছিলাম। খসরু ভাই বলুন। যে আজকে ইংরেজি নববর্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি জনাব নুরুল কবির স্যারের কাছে দুটি প্রশ্ন রাখতে চাই। একটি প্রশ্ন, আমরা দিল্লিতে থেকে আলহামদুলিল্লাহ একটি দল হঠাৎ করে দিল্লির মসনদে বসে গেলেন। সেক্ষেত্রে বাংলাদেশের দুই দলের মধ্যে যে রেশারেশি, এই রেশারেশি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের দেশে তৃতীয় পক্ষ কোনো শক্তি উত্তর হচ্ছিল কেন? আর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে যে পরিমাণ সন্ত্রাস, পেট্রোল বোমা, মানুষ মারা হচ্ছে, কোনো জবাবদিহিতে নাই, মানুষ কোথায় যাবে? এই যে সন্ত্রাস, বোমা মারা, অবরোধ, মানুষ অপহরণ, গুম, এইসব জবাবদিহিতার জায়গা কোথায়? কোথায় গেলে আমরা জবাবদিহিতে পাবো? খসরু ভাই অনেক ধন্যবাদ। কাউখালী থেকে প্রশ্ন করার জন্য দুটি প্রশ্ন আমরা উত্তর খুঁজবো কবির ভাইয়ের কাছে। তার আগে রাষ্ট্রদূত ওয়ালি রহমান মাইক্রোফোন নিয়ে যদি বলেন। ধন্যবাদ। আমরা খুব বেশি হেভি হয়ে যাচ্ছি, পেসিমিস্টিক হয়ে যাচ্ছি। তো আমি চেষ্টা করব যে সেই পেসিমিজমকে আমরা একটু অপটিমিজমের দিকে নিয়ে যেতে পারি কিনা। 2014-এর কথা আপনি বলেছেন, এবং সেটা বোধহয় একটু বেশি পেসিমিস্টিক হয়ে যায়, অনিশ্চিত যখন বলি আমরা। সেখানে হয়তো আমরা শুরু করতে পারি যে ইংরেজি কবির যে ভাষায়, যে ring out the old, ring in the new, ring out the old, ring happy bells, ring in the new। তো আমরা যদি সেটা ভেবে নিই, রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক দল, আদর্শ আমাদের সবারই আছে একটা আদর্শ। আমরা রাজনীতি করি বা না করি, দলে থাকি বা না থাকি, আদর্শ একটা আমাদের আছে। এখানে কথা উঠেছে মুক্তিযুদ্ধের আদর্শ, এখানে চেতনার কথা উঠেছে, এখানে গণজাগরণ এবং তরুণ সমাজের কথা উঠেছে, এখানে জয় বাংলার স্লোগানের কথা উঠেছে, এবং শারমিন সঠিকভাবে সেটা বলেছে। তো এখানে যখন আমরা মূল্যায়নের কথা বলছেন, যদি 13 মূল্যায়নের কথা বলেন, তো আমরা কিন্তু যদি সমালোচনা করতে হয়, তো সেই সমালোচনাটা কিন্তু আমাদেরকে সমানভাবে করতে হবে। কারণ যদি সরকারকে আমরা কোনোভাবে দোষারোপ করি যে ক্ষমতায় থাকতে চান তারা, কিন্তু সেটা সম্পূর্ণ সাংবিধানিক ভিতরেই, কিন্তু সংবিধানের ভিতরে তারা থাকতে চান, সংবিধানের বাইরে না। তার সঙ্গে আপনি এগ্রি করতে পারেন, আপনি এগ্রি নাও করতে পারেন, কিন্তু আমাদের এই সময় এটাও বলতে হবে যে 3 মাস যে ক্ষতিটা হয়েছে দেশের, আমাদের অবরোধ, নতুন একটা এলিমেন্ট আমাদের হরতালের সঙ্গে আসলো, তাতে করে আপনার যে এফবিসিসিআইর যে প্রধান, তিনি বলেছেন 1 লক্ষ কোটি টাকা
উনি বলেছেন, আর এক্স প্রেসিডেন্ট বলেছেন 1,20,000 কোটি টাকা আমরা লুজ করেছি। এছাড়াও অর্থনৈতিকভাবে আমরা অনেক কিছু আমরা লুজ করেছি বিভিন্ন ক্ষেত্রে পরিবহন বলেন, আমাদের মালামাল আনার ক্ষেত্রে বলেন, আমাদের গৃহায়ন বলেন, চিটাগংয়ে মাল পড়ে আছে, আসতে পারছে না এই হরতাল অবরোধের জন্য। তো আমাদের এগুলোকেও বলতে হবে, কারণ তাহলেই কিন্তু যারা আপনাদের লক্ষ লক্ষ শ্রোতা যারা আছে তারা বুঝতে পারবেন যে না, এটা সরকার করছেন, যেটা তার সাংবিধানিক অধিকার নিয়ে তিনি করছেন। তবে যে কি ক্ষতিটা যে আমাদের হয়েছে সেটা আমাদের, এট দ্য সেম টাইম এটাও বলবো যে গুড নিউজ, যে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত, আজকে পর্যন্ত যে কথা বলছি, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে কেন আমি আপনার সঙ্গে একমত নই, সেটা হলো যে বাংলাদেশকে বলা হচ্ছে যে একটা অবিশ্বাস্য কাজ আমরা করেছি। কি সেটা? যে ইকোনমিক্যালি আমরা যত সোকল এলডিসি কান্ট্রিজের সবার উপরে আমরা, সাউথ এশিয়ান কান্ট্রিজের সবার উপরে আমরা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সবার উপরে আমরা, সমস্ত ক্ষেত্রে আমরা উপরে আছি। এবং ইকোনমিক্যালি আমরা এক্সপোর্ট বেড়েছে, আমাদের ইম্পোর্ট বাড়ছে। ইম্পোর্ট বাড়া মানে হচ্ছে যে আমরা যন্ত্রপাতি কিনছি, আমাদের কাজকাম চলছে, আমাদের আমাদের পার ক্যাপিটা বেড়েছে 1044, সে প্রায় আমরা সাউথ এশিয়ান 1067 আমরা কাছাকাছি এসে যাচ্ছি আমরা। তো দিস আর দি অ্যাচিভমেন্টস দ্যাট দি গভর্নমেন্ট হ্যাজ মেড। এখন আমি যে কথাটা বলে আপনি মাইক্রোফোনটা উঠাচ্ছেন আমি দেখছি, আমি শেষ করতে চাই, সেটা হলো যে রাইট, আমি এটা বলে শেষ করবো যে এই পর্যায়টা, যে দেখুন আমরা রাজনীতিতে ডিপ্লোম্যাসির মতো 10 মিনিটও কিন্তু অনেক কিছু ঘটাতে পারি। 3 মাসে ঘটলো না, আমরা সেইটাই তো বলছি, সেটাই তো বলছি আমরা, যে 3 মাসেও যদি না ঘটে থাকে, কিন্তু 2014 প্রথম দিনই শুরু করেছি আমরা অবরোধ দিয়ে, তাহলে কোথায় যাব? সেটা 10 মিনিটে ঘটতে পারে। সেটি অনিশ্চয়তা, সে 10 মিনিট কখন ঘটবে? আমাদের সঙ্গে আছে আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহানুদ্দিন খান। ইলেকশনের আগে যেটা বলা হচ্ছে 5 তারিখে, আপনার কথাটা অদৃষ্টবাদের গন্ধ পাচ্ছি, যে 10 মিনিট যে কোনো সময় ঘটতে পারে, কবে ঘটবে আমরা জানি না। হয়ে থাকে। জি ডক্টর খান, আপনি যদি শুরু করেন। জি, 2013 আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তার সাথে সাথে আমি একটা জিনিস দেখেছি, যে এই 13 সালে এই পুরা সময়টা কিন্তু সংবিধান নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বোধহয় সংবিধান নিয়ে এত আলোচনা বাংলাদেশের জনগণ কখনো করেনি। এটি একটি বড় দিক ছিল। আরেকটি দিক ছিল 2013 এই আইনি ব্যাখ্যা এবং অপব্যাখ্যার চরমে পৌঁছেছিল, এবং বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে যার যেভাবে খুশি সে সেভাবে ব্যাখ্যা দিয়ে গেছে। কেউ বলছে সংবিধানের মধ্যে থেকে করছি, কেউ বলছে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করছি, কেউ বলছে আমরা সংবিধান লঙ্ঘন করছি। আর এই পুরো বছরটি কিন্তু ছিল একটি বিভাজনের বছর, এবং এই পুরো বছরটি ছিল রাজনৈতিক সংঘাতে, গণতন্ত্রের নামে রাজনৈতিক সংঘাতের চরম পর্যায়ে পৌঁছানো। এবং সেটি আমার বেশ কয়েকজন পূর্ববর্তী বক্তা বললেন, যেমন রশিদ বললেন যে উনি জ্বালাও পোড়া দেখছেন পথে, কিন্তু উনি আবার এটা দেখছেন না, উনি বলছেন যে শুধু জ্বালাও পোড়াও দেখছি কিছু লোক করছে, বাট বাকি কিছু লোককে নামতে দেওয়া হচ্ছে না। এটা কিন্তু রশিদ সাহেব লক্ষ্য করেননি। রশিদ সাহেব কিন্তু এটাও লক্ষ্য করেননি যে এক শ্রেণীর লোকজন কিন্তু লাঠি নিয়ে কিন্তু সদর্পে কিন্তু প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করছে। এবং শুধু তাই নয়, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গত কয়েকদিন আগে আমাদের শিক্ষকদের উপর যে লাঠি পড়লো সেটাও কিন্তু উনি লক্ষ্য করলেন না। এবং ওইটার মধ্যে কিন্তু ইভেন একজন একটা পিস্তল বের করেছিল গুলি করার জন্য, এবং সেখানে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু খুব নিকটেই ছিল। তো পুরো বছরে কিন্তু এরকম বিষয়টা কিন্তু অহরহ ছিল। আর সন্ত্রাস বা জ্বালা পোড়া শুধু কিন্তু আমরা ওই বাস পোড়ানো, ককটেল ফোটানো, আমি নিঃসন্দেহে এটি কিন্তু সাপোর্ট করছি না, ডেফিনেটলি না, আমি নিঃসন্দেহে এটা কন্ডেম করছি। বাট এট দ্য সেম টাইম আমরা লক্ষ্য করেছি যে বিশ্বজিৎ কিভাবে মারা গেছে, এবং বিশ্বজিৎ কিন্তু আমরা একটা দেখেছি, এরকম অনেক বিশ্বজিৎ কিন্তু এভাবে মারা গেছে। বিশ্বজিৎ একটি হিন্দু ছেলে বলে তাকে কেউ জামাত শিবির বলতে পারেনি,
তাহলে কিন্তু বিশ্বজিৎ যদি একটি মুসলমান ছেলে হতো তাহলে কিন্তু বলা হতো যে ও আসলেই জামাত শিবিরের জন্যই ও মারা গেছে এবং সে আসলেই ককটেল ফোটাতে এসেছিল। ওর ধর্ম কিন্তু ওকে বাঁচিয়ে দিয়েছে এবং সুবিচার হয়েছে নিঃসন্দেহে। বাট সুবিচার হয়েছে, ফাঁসি হয়েছে, কিন্তু আমি এখনো জানি না যে এই ফাঁসিটি কার্যকরী হবে কিনা। কারণ গত কয়েক বছর আমরা দেখেছি যে ফাঁসির আসামিকেও কিন্তু রাষ্ট্রপতি নজিরবিহীন ভাবে কিন্তু মাফ করে দিয়েছেন। সো এছাড়া অ্যাম্বাসেডর ওয়ালিদ রহমান সাহেব যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেন, বেশ কয়েকজন আগেও বললেন, এই চেতনা নিয়ে কিন্তু এই পুরো 13 সাল কিন্তু প্রচুর আলোচনা হয়েছে। তো আমি আইনের ছাত্র হিসেবে এবং আইনের অধ্যাপক হিসেবে আমি চেতনাটাকে যেভাবে দেখি, আমি আমার চিন্তা ভাবনায় চেতনাটা 2013 সালে ভীষণভাবে কিন্তু যে মূল চেতনাটা কিন্তু ভীষণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। আমার কথা অনেকে শুনে হয়তো শিউরে উঠবেন, এটা কি করে সম্ভব, যুদ্ধ অপরাধী বিচার এবছর করলাম, ফাঁসি দিলাম, তাহলে আইনের অধ্যাপক এই কথা কেন বলছে? তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা মানে কি চেতনা নিয়ে আমি মুক্তিযুদ্ধ করেছি, এটাই কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনা। তারপরে কিন্তু আমি যুদ্ধের পরে আমার আরো নতুন কিছু চেতনা ডেভেলপ করতে পারে। বাট মুক্তিযুদ্ধ চেতনাটা আমার কোথা থেকে আসলো? 1970 সালে আমরা নির্বাচনে জয়লাভ করার পরেও কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হলো না। অর্থাৎ জনগণের যে রায় ছিল সেই রায়ের প্রতিফলন পাকিস্তান সরকার করলো না। এটাই ছিল আমাদের প্রথম। তো গণতন্ত্র হচ্ছে 1 নম্বর চেতনা। দ্বিতীয় চেতনা যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার যে ঘোষণা যেটা হলো, প্রক্লেমেশন লিগ্যাল ডকুমেন্ট মুজিবনগরে যেটা হলো, সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে 3টা বিষয় উল্লেখ করা আছে চেতনা হিসেবে। একটি হলো যে সাম্য, ইকুয়ালিটি, আরেকটা হচ্ছে মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি, আরেকটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। এগুলি কেন হয়েছিল? যে পূর্ব পাকিস্তানিদেরকে পশ্চিম পাকিস্তানিরা কখনো একভাবে তারা দেখেনি, এবং এই যে মানবিক মর্যাদা, ওরা কিন্তু আমাদেরকে কিছুটা নিচু ভাবে দেখত, এবং সামাজিক বিচার, এই কারণে এই দুটো না থাকলে কিন্তু সামাজিক বিচার থাকবে না। তো 2013 সালে কিন্তু আমি এই সাম্য আমি লক্ষ্য করিনি এই রাজনৈতিক দলের ভিতরে, যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের যে ট্রিটমেন্ট, এটা আমি সাম্য পাইনি। মানবিক মর্যাদার আমি ক্ষুণ্ণ কোথায় দেখছি? যে একটি রাজনৈতিক দল বা একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীকে কিন্তু লুক ডাউন অ্যাপ্রোচ, আমি আবার সেই 71-এর আগেরটা দেখছি, যে এক গ্রুপ আরেক গ্রুপকে কিন্তু অন্যভাবে দেখছে, নিচু ভাবে দেখছে, এবং এভাবেই কিন্তু বিভেদ সৃষ্টি করছে, যে বিভেদ কিন্তু স্বাধীনতার 42 বছর পরে থাকা উচিত ছিল না। জি, আমরা এখন ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে আমরা শুনবো ডক্টর মশিউরের আলোচনা। তারা একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাইরুল। আমার প্রশ্নটা হলো যে 2011 আপনার যে 11 জানুয়ারি হলো 2007, তার আগে হয়ে গেল 2006 28 অক্টোবরে লগি বইটার একটা তাণ্ডব, আর এখন হলো 2013 29 ডিসেম্বরে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ে যে আপনার লগি বইটা নিয়ে লাঠি নিয়ে যে তাণ্ডবটা হলো, দুইটার কি কোনো সিমটম আছে? অনেক ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন, উত্তরটি খুঁজবো আমরা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা আলাপ করছিলাম আরএফএল গোল টেবিল অনুষ্ঠানে 2014 অনিশ্চিত গন্তব্য কি বাংলাদেশ, এই প্রশ্ন নিয়ে আমরা আবার বিরতির পরে ফিরে আসবো। আমাদের সঙ্গেই থাকুন। ডাইনিং টেবিল, আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিল। পাগুলো একটু লাগে দেখাবেন ভাই, একটু দেখান না। তুমি ধরুন এই যে দেখেন আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিল। বাহ, বেশ সুন্দর তো। আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিলের প্লাস্টিক লেগগুলো মজবুত ও সহজে বহনযোগ্য, তাই ব্যবহার করতে পারেন যে কোনো অনুষ্ঠানে। ডাইনিং এখন পুরো দুনিয়া। তোমার হাতে ওটা কি? তুমি না বউলের কথা। তুমি আবার সেটা কি? বোল বন্ধ, আরএফএল বোল, এটাই তো চেয়েছিলাম। বিভিন্ন ডিজাইনের আরএফএল বোল এতটাই স্মার্ট যে আপনার বোল বন্ধ করে দেবে। আরএফএল বোল, বলে বলে ভালোবাসা। অনেক হয়েছে তোমার রাজত্ব, তোমার দিন শেষ। মা, বড় বউ টিভি দেখছে। হ্যাঁ, ঘর অগোছালো রেখে।
সব তো গোছানো, রান্নাঘর ওটাও গোছানো, সব গোছানো। इसके पीछे किसका हाथ होगा? আরএফএল র্যাকের ডেমো দেখাও। আরএফএল 4 স্টেপ র্যাক সহজে খোলা ও জোড়া লাগানো যায়। এর প্রত্যেক শেলফে পর্যাপ্ত জায়গা, তাই সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। পারফেক্ট কালার, আর রাখতে পারি ঘরের যে কোনো জায়গায়। এই নাও তোমার চাবি। ঘরের চাবি হবে কার? আরএফএল র্যাক চার। Pioneer Insurance News Headlines. নির্বাচন বন্ধের ষড়যন্ত্র চলছে জানিয়ে চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ষড়যন্ত্রকারীরা আবারও ১-১১ পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। আগুন ভাঙচুর বোমাবাজির মধ্য দিয়ে চলছে 18 দলের লাগাতার অবরোধ। বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে রাস্তায় আগুন। চাঁদপুরে বিজেপির গুলিতে এক যুবদল কর্মী নিহত। রাজধানীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে অবরোধ কর্মসূচি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। নতুন বছরের শুরুতে অবরোধ দিয়ে জাতিকে জিম্মি করা হয়েছে বলে অভিযোগ করলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বিরোধী দলের কর্মসূচি আরও কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 10ম জাতীয় সংসদ নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে জাসদ। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ইস্তেহার ঘোষণা করেন। সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল সমাবেশ করল বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সভা সমাবেশ না করার অঙ্গীকারের সংবাদকে বিভ্রান্তিকর বলেন আইনজীবী সমিতির সভাপতি। শীত উপেক্ষা করে নোয়াখালীর হাতিয়া চলছে নির্বাচনী প্রচার। ভোটারদের মন জয়, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। এদিকে ঝালকাঠি, নাটোর ও কিশোরগঞ্জে একটি করে আসনে ভোট হবে। বাংলাদেশের নির্বাচনের আগের দিন থেকে সীমান্ত সিল করে দেবে ভারত, যা 6 জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। বৈধভাবে লোক বা পণ্য চলাচল বন্ধ না হলেও এই 3 দিন চেকপোস্টগুলোতে থাকবে কড়া নজরদারি। সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত 1,30,000 বলে দাবি করেছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতের মধ্যে 1/3 বেসামরিক নাগরিক বলে দাবি সংস্থাটির। 17 বছরের পুরনো রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কোরে অ্যান্ডারসন। পাকিস্তানের শহীদ আফ্রিদির 37 বলের রেকর্ড অ্যান্ডারসন টপকালেন 36 বলে। আরএফএল শীট, ওয়াল আলমিরা, কিচেন ক্যাবিনেট, এমনকি ডাইনিং টেবিল পর্যন্ত আরএফএল ইউপিভিসি শীটেই হচ্ছে। আরএফএল ইউপিভিসি শীটে তৈরি করুন পছন্দের যে কোনো ফার্নিচার। উনি তো অনেক লাকি, অনেক খরচ বাঁচিয়ে দিলেন। আরএফএল ইউপিভিসি শীট, সময়ের সেরা বিকল্প। সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম 2014 অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ কিনা। বিরতির আগে আমাদের বিজ্ঞ আলোচকরা কথা বলেছেন। এই পর্যায়ে আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক ডক্টর মশিউর রহমান। আপনাকে জিজ্ঞেস করতে যে আমাদের সমাজ বিজ্ঞান বিভাগে একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট লেভি স্ট্রস কাজ করে গেছেন। তার একটি তথ্য হচ্ছে বায়োনারি অপোজিশন, একটার সঙ্গে আরেকটা কিভাবে বিরোধী ফেলে দেওয়া হয়। সেটা আমরা বাংলাদেশের রাজনীতি দেখেছি যে ধর্ম ভার্সাস মুক্তিযুদ্ধ। এখন আমরা দেখছি নির্বাচন ভার্সাস যুদ্ধপরাধী বিচার। মানে নির্বাচন করলে কি যুদ্ধপরাধী বিচার হবে না, নাকি বিচার করতে গেলে নির্বাচন করা যাবে না? যে এইরকম একটা বায়োনারি অপোজিশনের মধ্যে পুরো জাতি যে পড়ে গেলাম, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ রুবায়ত চৌধুরী, আপনাকে, আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। যেমনটি বলছিলেন যে 2013-র একটু পর্যালোচনা এবং 2014-এর আগামী দিন নিয়ে আপনার যে সংখ্যা এবং সম্ভাবনা সেটি নিয়ে আমি যদি এক কথায় বলি, বাংলাদেশে 2013 সংকট এবং সম্ভাবনার দুচিত্রের মধ্য দিয়ে যে চমৎকার একটি শক্তির বিকাশ ঘটেছে সেটি হল মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের সামাজিক শক্তির বিকাশ। তরুণ প্রজন্মের মধ্য দিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে যখন দুই প্রধান রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচার, বিশেষ করে সরকারও একটা পর্যায়ে যখন তার রায় নিয়ে সাধারণ মানুষ, জনমানুষ এবং বিশেষ করে তরুণ সমাজের মধ্যে সেই রায় নিয়ে প্রশ্ন উঠেছে, আসলে কি বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে যাচ্ছে, যেটি কিনা
তারা তাদের পূর্বসূরীদের রক্তের ঋণ থেকে অনুভব করেছে যে যুদ্ধবিরোধীদের বিচার নিশ্চিত করা দরকার। 2013 বাংলাদেশের সেই সাল যখন রাজনৈতিক শক্তি খানিকটা ম্রিয়মাণ হওয়া সত্ত্বেও নতুন সামাজিক শক্তির বিকাশ ঘটেছে। আমি এটিকে দেখি বাংলাদেশের 2013 সবচেয়ে বড় অবদান, এবং যার মধ্য দিয়ে যুদ্ধবিরোধীদের বিচার নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশ তার রক্তের ঋণ, শহীদদের প্রতি তার রক্তের ঋণ শোধ করার অন্তত একটি পর্বে এর উত্তরণ ঘটেছে। নিশ্চয়ই সংকট ছিল, এবং সেটি কিছু কিছু বিপর্যয় রাজনীতিতে ঘটেছে, তাদের আরো অনেক বেশি ম্যাচুরিটি দেখানো উচিত ছিল, সেটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেনি। কিন্তু যেটি কলঙ্কজনক আমার কাছে মনে হয়েছে সেটি হলো 2013 শেষের দিকে এসে বাংলাদেশের আইনের শাসন, বিচার ব্যবস্থা এবং যুদ্ধবিরোধীদের বিচার ঘটে যাওয়ার পর পাকিস্তানের আইন পরিষদ সেখানে এই ঘটনা নিয়ে তারা আলোচনা করে এটি নিন্দা এনেছে। আমি মনে করি এটি বরং আমাদের জন্য কলঙ্কের। আর সাধারণ একজন মানুষ হিসেবে আমার কাছে যেটি মনে হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে, অথবা যদি স্পেসিফিক্যালি বলি যুদ্ধবিরোধীদের বিচার নিশ্চিত করতে গিয়ে যে জিনিসটি ঘটলো, যে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার নিশ্চিত হলো, কিন্তু তারপরে আমরা দেখলাম নিরীহ মানুষের শ্বাসনালী পুড়িয়ে হত্যা করা। আর যাই হোক, এটি একজন মানুষের শ্বাসনালী পুড়িয়ে ফেলবার মতো দুর্ভাগ্যজনক, কলঙ্কজনক ঘটনা যখন ঘটে, তখন নিশ্চিতভাবেই আমি ব্যক্তিগতভাবে মনে করি 2013-তে সংকট ছিল। এখন সেটি যদি এই যোগসূত্রতায় হয় যে যুদ্ধবিরোধীদের বিচারের সঙ্গে এই শ্বাসনালী পুড়িয়ে হত্যা করার যোগসূত্রতা, সেটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। আমি আমার শ্রদ্ধেয় সহকর্মী যেটি বলেছেন, এটিও কলঙ্কজনক যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের যদি অধিকার বলি, রাজনৈতিক কর্মকাণ্ড বলি, সেটিতে গিয়ে যখন মার খায়, এটি অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাজনক ঘটনা। কিন্তু একই সঙ্গে এটিও আমাদের অনুধাবন করা উচিত, আইনের শাসন প্রতি পদে পদে আমাদের কার্যকর করা উচিত। কেন অধ্যাপক আফতাব আহমেদকে যখন হত্যা করা হয়েছিল, আমরা সেই বিচারের বিন্দুমাত্র ব্যবস্থা করতে পারিনি। হুমায়ুন আজাদকে যখন কুপিয়ে হত্যার চেষ্টা করা হলো, আমরা তখন নীরব থেকেছি। সর্বশেষ যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলে যখন নিরীহ ছাত্রীদেরকে পেটানো হয়েছে, এবং তারপরে তার প্রতিবাদ জানাতে গিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন তিনি এবং তার সঙ্গে অনেক সহকর্মীরা, বিশ্ববিদ্যালয়ের আপনি নিজেও আমার যতটুকু মনে পড়ে সেখানে সক্রিয় ছিলেন, তিনি যখন সেই ছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল, তখন পুলিশ পিটিয়ে তার পা ভেঙে দিয়েছিল। এই ঘটনাগুলো যখন আমাদের ইতিহাসের মধ্যে গ্রথিত হয়ে যায়, তখন তার ধারাবাহিকতায় যে জিনিসগুলো ঘটে, নিশ্চয়ই আগামী দিনে এগুলো যত বিলীন হবে তত সম্ভাবনা উকি দিবে। আমি শেষ করব একটি পয়েন্ট দিয়ে, যেখানে আপনি 2014-এর কথা বলেছেন। আমি কখনো গাইবান্ধা যাইনি। আজকের একটি খবর, ছোট্ট খবর, কিন্তু আমার কাছে অসম্ভব সম্ভাবনার বিষয় মনে হচ্ছে। সাদুল্লাপুর অঞ্চল গাইবান্ধায়, সেখানে জামাতের কর্মীরা এইসব রাজনৈতিক ঘটনা প্রবাহে একই দিনে একজন আওয়ামী লীগের এবং একজন বিএনপির নেতৃস্থানীয় কাউকে আহত করেছে, যতটুকু আমি সংবাদে দেখেছি। সেটি মূল বিষয় নয়। মূল বিষয়টি হলো একজন সাংবাদিকের আহ্বানে প্রধান দুটো রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা এই সিদ্ধান্তে এসেছে, সাদুল্লাপুরে আমরা অহিংস রাজনৈতিক কর্মসূচি পালন করব, সহিংস হব না। আমি এখানে বাংলাদেশের সম্ভাবনা বলি, এবং সে কারণেই বলেছি রাজনৈতিক শক্তির ব্যর্থতার পরেও সামাজিক শক্তির যে উত্থান ঘটছে, তার মধ্য দিয়ে 2014 আপনাকে অনেক ধন্যবাদ। নুরুল কবির ভাইয়ের কাছে আমাদের দুবার যে এভারেস্ট জয়ী বহিত আমাকে বলেছে এই প্রোগ্রাম সম্পর্কে সে নিয়মিত দেখে, এবং আপনি অনুষ্ঠানে আসবেন সে জানে, আপনাকে এই প্রশ্নটা করতে বলেছে, সেই জন্য করি। ও জানতে চেয়েছে এই যে মন্ত্রী, এমপি, এদের যে বিশাল সম্পদ হয় ক্ষমতাকে ব্যবহার করে, এইটা কেন ঘটে, এটা সে জানতে চেয়েছে। আর যে স্বাধীনতার চেতনা আর দুর্নীতি, এটা কিভাবে একসঙ্গে এরা মেলায়, এই দুটো প্রশ্ন বহিত আপনাকে জানতে চেয়েছে, যদি আপনি একটু বলেন মাইক্রোফোন নিয়ে। আপনার এই প্রশ্ন, মোহিতের প্রশ্ন, আর যে ভদ্র আর দুটো প্রশ্ন করেছিলাম, আমি চেষ্টা করব অনেক বলবার লোক আছেন, একসাথে করে উত্তরটা শেষ করবার। মূলত এগুলি সব একই প্রশ্ন। মূলত এগুলি গণতন্ত্রের বাস্তবায়নের না বাস্তবায়নের সমস্যার সঙ্গে জড়িত প্রশ্ন। প্রথম প্রশ্নটা উনি বলছেন যে আম আদমি পার্টি কেন এখানে তৈরি হয় না। এটা তৈরি হয় না, এই প্রশ্নের মধ্য দিয়ে উনি কিন্তু এই মুহূর্তে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা আছে তার বিরুদ্ধে একটা অনাস্থা প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি চান
আমজনতা যেটাকে আমাদের বাংলা ভাষায় সাধারণ মানুষের কথা বলে, সেই সাধারণ মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক স্বার্থের পক্ষাবলম্বী শক্তির উদ্ভব ঘটে না। এর সঙ্গে আপনি যে বাইনারি অপোজিশনের কথা উঠেছেন সেটা জড়িত। এর কারণ হচ্ছে যে এখানে আমাদের যে শাসক শ্রেণীর দুটো রাজনৈতিক দল, তারা নানান স্লোগানের অন্তরালে, কেউ মুক্তিযোদ্ধার চেতনার স্লোগানের অন্তরালে, কেউ ইসলামের চেতনার স্লোগানের অন্তরালে নিজেদের যে ভেস্টেড ইন্টারেস্ট শুধু নিজেরা সংহত করেন নাই, তার এইখানে যে শিক্ষিত অংশটা আছে, যারা ম্যানিপুলেট করবার সামর্থ্য অর্জন করেছে, প্রায় প্রতিটা স্তরে অধিকাংশ মানুষকে অ্যাকোমোডেট করে এরকম একটা বাইনারি ব্যবস্থার জন্ম দিয়েছে যে তার যে বিপ্রতীপ চিন্তা এমন একটা অবস্থা, এবং বিশ্ববিদ্যালয়কে সহ বিশ্ববিদ্যালয়গুলির জন্য প্রধানত দায়ী। কারণ এমন একটা জায়গার জন্ম হয়েছে বুদ্ধিবৃত্তির জায়গায়, যে আওয়ামী লীগের চিন্তা এবং বিএনপির চিন্তার বাইরে পৃথিবীর যে কোনো তৃতীয়, চতুর্থ, পঞ্চম চিন্তা, সৃষ্টিশীলতা থাকতে পারে, সেইটা যেহেতু 30 বছর ধরে, প্রায়, আমি সবার কথা বলছি না, কিন্তু 90% ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি না করলে যেহেতু শিক্ষক হিসেবে রিক্রুট করা যায় না, সে কারণে ওই 90% শিক্ষক তারা ক্লাসের মধ্যে যে পাঠদান দেন, ক্লাসের মধ্যে যে দৃষ্টিভঙ্গি বিতরণ করেন, তার মধ্যে দিয়ে ছাত্রছাত্রী যে মনন এবং মগজ উৎপাদন এবং উৎপাদন হতে থাকে, তার মধ্য দিয়ে এই বাইনারি প্রতিদিন ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের মতো করে সেটা প্রতিদিন উৎপাদন এবং পুনরুৎপাদন হয়ে যাচ্ছে। একদিকে এই শাসক শ্রেণীর দুই দলের যে বিত্ত এবং রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে বিত্ত এবং বৈভবের যে একটা সেন্ট্রালাইজেশন হচ্ছে, অন্যদিকে সেটাকে ন্যায্যতা দেওয়ার জন্য যে এক ধরনের পরগাছা সার্ভিস ইন্টালেকচুয়াল টাইপের যে সমাজ তারা তৈরি করেছে, যেটা এইটা এবং কিংবা ওইটার পক্ষে সবসময় ন্যায্যতা তৈরি করতে থাকে, উৎপাদন এবং পুনরুৎপাদন করতে থাকে, সেইখানেই ওই যে সাধারণ মানুষের পক্ষাবলম্বী যে শক্তি, সেই যে শক্তি উত্থানের যে সম্ভাবনা, সেটা কঠিন হয়ে পড়ে। কিন্তু এটা কোনো না কোনো দিন এর বিরুদ্ধে আবার খুব ক্ষীণ একটা স্রোতধারা হলেও তৃতীয়, চতুর্থ গণতান্ত্রিক চিন্তার একটা স্রোত আমরা টের পাই, যেটা কোনো না কোনো দিন শক্তিমান হয়ে উঠবে। আর এইটা একই সঙ্গে ওটা জড়িত কি করে হয়, ও যে মন্ত্রী এবং তার মানে হচ্ছে রাজনীতি বহু বছর থেকে এই দেশে এই দল কিংবা সেই দলের একটা ইনভেস্টমেন্টের জায়গায় চলে গেছে। নির্বাচন একটা ভীষণ এক্সপেন্সিভ একটা কমোডিটিতে পরিণত হয়েছে। এটা হবার পরে সে প্রথমেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচিত হয়ে যাওয়ার পরেই টিকিট কিনতে হয়, সেখানে তার একটা ব্যয় আছে। তারপর কর্মী বাহিনী আর আদর্শের কারণে তার আপন নেতার জন্য পরিশ্রম করে না, তাকে পোস্টার লাগাতে হলে এখন পয়সা দিতে হয়। এসব কারণে কর্মীর যেমন নেতার তেমনি একইভাবে অধিকাংশ ক্ষেত্রেই, বিপুল অধিকাংশ ক্ষেত্রে ঘটনাটা ঘটে এবং তার একটা বিত্ত এবং বৈভবের একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে। সে কারণে আপনি দেখবেন যে রাজনীতিতে বলা হয়, আপনি এটা হলো আপনার সর্বশেষ প্রশ্নের সঙ্গে জড়িত, যে মুক্তিযুদ্ধের চেতনা কিংবা ইসলাম, আমি এটাকে সঙ্গে করে নিলাম, কিংবা তার সঙ্গে এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি কি করে একত্রিত করে। আপনি লক্ষ্য করবেন যে সরকারগুলো হাজার হাজার কোটি টাকার বাজেট তৈরি করে, অফিসিয়াল বক্তৃতার বিবৃতির মধ্যে উন্নয়নের যে বিশাল যে একটা ফিরিস্তি তারা দেয়, টাকাগুলো কিন্তু ঠিকই খরচ হয়েছে। অথচ এই যে এইবারের হিসাব হচ্ছে সরকারের হিসাব, যে গত 5 বছরে 80% জীবনের ব্যয়ভারের দামের কস্ট অফ লিভিং বেড়েছে। এই টাকাও খরচ হয়েছে। এই টাকাগুলো আসলে কাদের কাছে গেছে সেটার একটা অন্যতম প্রধান প্রমাণ টাকা রাষ্ট্রের খরচ হয়েছে। এবং যে যখন এমপি, মন্ত্রী, হুইপদের যাদের হলো 20 গুণ থেকে 2000 গুণ পর্যন্ত সম্পদ বেড়েছে, রাষ্ট্র এই যে উন্নয়নের টাকা, এটা কোনো ডায়ালেকটিক্স কাজ করে কিনা, মুক্তিযুদ্ধের চেতনাও বলছে আবার দুর্নীতি করে, ভেতরে কোনো ডায়ালেকটিক্স কাজ করে কিনা এই লোকগুলোর ভেতরে, বলছি এই কারণে হলো ওটা হয়। আমি খুব সংক্ষেপে বলতে চাই, যেটা উনি কথাটা শুরু করেছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে চেতনা তার আলোকে এগিয়ে যাবে, এটাই তো লজিক্যাল, এটাই তো প্রত্যাশিত, যার জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, জীবন গেছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কোন সৎ গার্জিয়ান বাংলাদেশে রাজনৈতিক পর্যায়ে অন্তত বড় দলগুলির মধ্যে কারোর কাছে নাই। কারণ হচ্ছে তারা একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, রাজাকারদের বিরুদ্ধে কথা, আওয়ামী লীগের কথা এই মুহূর্তে যদি আমি বলি, এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এখন নাকি ভোট এরকম হলেও চলবে বলছে, অথচ তারা যদি মিনিমাম সততা, বড় ধরনের কোন একটা প্রিন্সিপালস এর মধ্যে দাঁড়িয়ে আমি সেই ব্যাখ্যায় যাবো না, দরকার হলে পরে ফেজে যাবো, মিনিমাম সততা। গতকাল এই যে আমরা যখন বসছি, এই এখনো পর্যন্ত বোধ হয় টেকনিক্যালি আগামীকাল হয় নাই, আমরা দেখেছি এই হানিফ এইখানে মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে মুখে তুপড়ে ফুটছে
ঘটিয়ে তার সামান্য নির্বাচনে একটু সামান্য উপকার হবার জন্য একজন জামাতের রোকনকে প্রকাশ্যে ক্যামেরার সামনে হাসি মুখে হ্যান্ডশেক করে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের আপনার অঞ্চলের যে আওয়ামী লীগের এমপি প্রার্থী যে প্রকাশ্যে মুক্তিযোদ্ধা হত্যা করেছে বলেছে দাবি করত, যে রাজাকারদের ব্যাপারে যত ধরনের গবেষণা হয়েছে তার প্রত্যেকটার মধ্যে যার নাম আছে মৌলানা নুরুল ইসলাম, তাকে আওয়ামী লীগ 5 বছর মন্ত্রী বানিয়েছিল, এইবারও নমিনেশন দিয়েছে। বিএনপি জামাত করেছে, এটা নিয়ে কারো কোনো কথাই নাই, কারণ তাদের এটা করবার কথা। এখন একই সঙ্গে গতকাল আপনি রোকনকে অভ্যর্থনা জানাবেন, আবার আরেকদিকে মুক্তিযুদ্ধের চেতনা বলবেন। এইখানে মুক্তিযুদ্ধের চেতনার কোন সৎ অভিভাবক নেই। এই সৎ অভিভাবকত্ব গড়ে উঠবে আগামী দিনের মানুষের আরো চিন্তা, আরো গবেষণা এবং সৃষ্টিশীল ভাবনা থেকে। এবং সেই দিন আমি মনে করি কোনো না কোনো দিন বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দাঁড়াবে, যেখানে সমতা, যেখানে সৃষ্টিশীলতা, যেখানে টলারেন্স টু ডাইভার্জেন্ট ভিউজ এন্ড ভয়েসেস এগুলি তৈরি হবে। জি, শারমিন মুর্শিদ, আপনি যদি বলেন 5 তারিখে নির্বাচন তো হয়েই যাচ্ছে মনে হচ্ছে, কেউ বলছে নির্বাচন, কেউ বলছে নির্বাচনী কলঙ্ক, আপনি কিভাবে দেখছেন এটাকে? প্রথম কথা হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচন তো আমাদের ভেতরে একটা অপূর্ণতা, একটা অপূর্ণ বোধ রেখেই দেয়। এ বিষয়ে তো সবাই স্বীকার করবেন। এবং আমার ধারণা সরকারি দলের ভেতরেও তারা জানেন যে এই নির্বাচন সেই নির্বাচন নয়। যেখানে আমরা 2008কে আমরা যারা পর্যবেক্ষণ করি, 2008কে একটি আদর্শ জায়গায় পৌঁছানোর যে একটা মান, সেই মানই যদি আমরা একটা রেফারেন্স হিসাবে ধরি, 2008কে ধরাই যেতে পারে। অনেকগুলো সূচক আছে, যে সূচকগুলো প্রমাণ করে দেয় সেটা একটা উঁচু মানের নির্বাচন ছিল। সেটার সাথে 5ই জানুয়ারির নির্বাচনকে তুলনা করা যাবে না, এটা একটি স্খলন। আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা থেকে আমাদের আজও কালো বেরিয়ে আসতে হতো, এটা একটা প্রয়োজনীয়তা। তবে সবসময় একটি কথা আমি